আসসালামু আলাইকুম। আমরা পড়ছি নিরীহ বাঙালি, লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। এখন ওনার যেই নিরীহ বাঙালি যে প্রবন্ধ, এই প্রবন্ধটার আজকে আমরা দ্বিতীয় পর্ব পড়ছি। তো প্রথম পর্বটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে একটা দারুণ বিল্ড আপ দেওয়া হয়েছে। সেইটা যদি আমরা ভালো মতো দেখি তাহলে এই জায়গাটা আমাদের বুঝতে অনেকটা সহজ হবে, কারণ প্রথম পর্বের দেওয়া ব্যাখ্যাগুলো আমরা কিন্তু এখানে খুব একটা আলোচনা করব না। তা আমরা একদম সরাসরি ঢুকে যাই। তো আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আমরা শুরু করছি। আমরা যেখান থেকে পড়ছি সেই জায়গাটা হচ্ছে এমন যে আমাদের অর্ধাঙ্গী বলতে বোঝাচ্ছে স্ত্রীগণ যারা, আমাদের অর্ধাঙ্গী, হেমাঙ্গী। আচ্ছা, হেমাঙ্গী মানে তো যারা সুন্দর নারী তাদেরকে বলা হচ্ছে। এখন এই হেমাঙ্গী কথার মানেটা কি? আচ্ছা, হেম শব্দের মানে কিন্তু হচ্ছে স্বর্ণ, মানে স্বর্ণে মোড়ানো জিনিসটা, সেটাকে বলা হয় হচ্ছে হেম। আর হেমাঙ্গী শব্দের মানে হচ্ছে এমন নারী যার অঙ্গটা হচ্ছে স্বর্ণের মতো উজ্জ্বল, মানে অনেক সুন্দরী নারী। এক কথায় হেমাঙ্গী বলতে অনেক সুন্দরী নারী, এতটাই সুন্দর যে কিনা স্বর্ণের মতো অনেক সুন্দর, মানে স্বর্ণের মতো উজ্জ্বল, এরকম নারীর কথা বলা হয়েছে। তারপর যারা কৃষ্ণাঙ্গী, মানে যারা মানে কালো মহিলাদের কথা বলা হয়েছে। কৃষ্ণ মানে তো কালো, কৃষাঙ্গী, যারা হচ্ছে কালো মহিলাগণ, সে যাই হোক না কেন, তাদের অনুকরণ করে ইংরেজ ললনা, মানে ইংরেজ মেয়েদের যে নির্লজ্জ পরিচ্ছেদ বলতে কীরকম উনি লিখে দিয়েছেন, যেমন সেমিজ বা জ্যাকেট, এগুলো তারা ব্যবহার করেন না। মানে আমাদের বাঙালিরা, নারীরা, তারা যেরকমই হোক, সুন্দরী হোক, কালো হোক, স্ত্রী বা যেরকমই হোক না কেন, তারা কিন্তু এই ধরনের সেমিজ বা জ্যাকেট, মানে ছোট পোশাক তারা পরেন না। মানে তারা দেহ প্রদর্শন করতে চান না, তারা এই দেহ প্রদর্শনটাকে নির্লজ্জ মনে করেন। তারা বলতেছেন, ঠিক আছে, তাদের এই কথাটা ঠিক, কিন্তু তারা এই কথা বলে তারা নিজেরা কী করতেছেন? তাহারা কেমন? তাহারা বলতে কারা? বাঙালিরা হচ্ছে অতিশয় সুকুমারী। সুকুমারী মানে একদম অল্প বয়স্কা, ললিতা, লজ্জাবতী, লতিকা, মানে সব কথা একটু লজ্জা পায়। বাঙালিদের একটা স্বভাব আছে, নারীরা কিন্তু আবার একটু লজ্জাও পায়, ঠিক আছে? লজ্জা পাওয়া জিনিসটা খারাপ না, কিন্তু আপনি একাধারে লজ্জা পাচ্ছেন, আবার কী করছেন? লজ্জা পাশাপাশি যদি শুধু লজ্জাই পান তাহলে পরে আপনার লজ্জা পাওয়া উচিত, কিন্তু লজ্জা পাচ্ছেন, তারপর আবার কী করতেছেন? তারপর হচ্ছে আপনি তাই লজ্জা পায়া আপনি লজ্জাবতী, কিন্তু আপনি কী করতেছেন? তাই অতি মসৃণ, সূক্ষ্ম, মানে একদম পাতলা হাওয়াই শাড়ি পরেন। মানে হাওয়াই শাড়ি বলতে হচ্ছে এখানে কী বোঝাচ্ছে? পাতলা শাড়িকে বোঝাচ্ছে। তা আপনি তো পাতলা শাড়িটা পরতেছেন, তো শাড়ি তো আমাদের পুরো দেহকে আচ্ছাদিত করে, সেটা ঠিক আছে, কিন্তু যখন পাতলা পরেন তখন তো দেহ প্রদর্শিত হয়, তখন তো দেহ তো দেখাই যায়। তো আমরা তো সেই ইংরেজদের মতোই কাজটা করতেছি। তাহলে আমরা ওদেরটা নির্লজ্জ বলতেছি, ওদেরটা খারাপ বলতেছি, বা আমরা যেটা করতেছি সেইটা আমাদের লজ্জা কতটুকু ঢাকতেছে। আবার আমরা আমাদের লজ্জা ঢাকার ব্যাপারে খুব একটা আগ্রহী না, কিন্তু আমরা লজ্জাবতী। এই যে স্বভাবটা, এটা কেন? তারপর এই কথা বলতে বলতে উনি বলছেন, সকল বাঙালি সব বিষয়ে কি, সব বস্তুতেই সুন্দর, স্বচ্ছ, সহজলব্ধ, মানে ইজি, মানে একদম কোনো সমস্যা নেই, ঝামেলা নেই, এরকম একটা ব্যাপার স্যাপার আসলে। আচ্ছা, তারপর উনি একটু, যেহেতু আমি আগেই বলেছি এটা একটা ব্যঙ্গাত্মক প্রবন্ধ, মানে মক করে কথা বলা হচ্ছে, তো এখানে উনি বলতেছেন যে বাঙালির গুণের কথা লিখিতে হইলে অনন্ত মসি, মানে প্রচুর লেখবার কালি। মসি মানে হচ্ছে, মসি কথাটার শাব্দিক অর্থ হচ্ছে লেখার জন্য যে কালি, কাগজ বা অক্লান্ত লেখকের আবশ্যক, মানে লিখেই যাবে এরকম, মানে যারা সারা জীবন খালি লিখবে, হ্যাঁ, অক্লান্ত, মানে লেখার মধ্যে কোনো ক্লান্তি আসবে না, এইরকম লেখক দরকার। এইরকম লেখক হচ্ছে বাঙালিদের প্রশংসা করেই যাবে। মানে এক কথায় বাঙালিদের এত প্রশংসা, এত গুণ, তাদের গুণ লিখতে গিয়ে লেখক অক্লান্ত হবে, খালি লিখেই যাবে, কিন্তু তার গুণ শেষ হবে না, এইরকম, মানে লেখার কালি সব শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। প্রচুর কালি লাগবে আসলে। তাই বলিয়া আমরা আরব্য উপন্যাস সিন্দাবাদের, ছোটোবেলায় আমরা সিন্দাবাদের পড়ছি না? সিন্দাবাদ তো হচ্ছে ওই যে সমুদ্র দিয়ে যায় আর কি, সমুদ্র জাহাজ বয়ে নিয়ে যায় সিন্দাবাদ। হ্যাঁ, আরব্য কাহিনী, রূপকথার যে কাহিনী থাকে, সেই রূপকথার কাহিনীর মধ্যে সিন্দাবাদ কিন্তু একটা খুব বিখ্যাত একটা ক্যারেক্টার। ছোটোবেলা আমরা এই ক্যারেক্টারটা কম বেশি সবাই দেখেছি বা পড়েছি। তো সেই সিন্দাবাদ কী করে? সমুদ্র তরী বা সমুদ্র জাহাজ বয়ে নিয়ে চলে যায়। তা আমরা সেই সিন্দাবাদের ন্যায়, হ্যাঁ, আমরা বাণিজ্য পথ, আচ্ছা, পথ কথাটা মানে বুঝতে হবে, পথ মানে কিন্তু জাহাজ, পণ্যবাহী জাহাজকে বলা হয় হচ্ছে পথ। এই যে বাণিজ্য পথ, সেই বাণিজ্য পথে, বাণিজ্য জাহাজে, পণ্যবাহী জাহাজে অনিশ্চিত ফলাফল বা ফল লাভের আশায় অনন্ত অপার সম্ভাবনা, মানে বিশাল সম্ভাবনা, হ্যাঁ, অপার সম্ভাবনা সাগরে ভাসাইয়া দিয়া নৈরাশ্যের ঝঞ্ঝাবাতে, মানে নিরাশার, মানে এখানে আশাভঙ্গের কথা বলা হচ্ছে,
নৈরাশ্যের ঝঞ্ঝাবাতে, ঝঞ্ঝা মানে কি ঝড়, প্রচণ্ড ঝড়, ঝড়ের ঝঞ্ঝাবাতে বা ঝড়ের বাতাসে ওতপ্রোত হই না, মানে আমরা ঝড়ের বাতাসের সাথে আমরা ওতপ্রোত হই না, মানে জড়িত হই না, তাদের সাথে মিশে যায় না, তাদের সাথে লড়াই করি না। মানে আমরা অনেক দূর থেকে জাহাজে করে পণ্য এনে আমরা কি করি না, বিদেশ থেকে পণ্য এনে আমরা সেগুলোকে ব্যবসা করি না, মানে আমরা এই ব্যবসা করাটা অনেক কঠিন। হ্যাঁ, অনেক দূর থেকে পণ্য এনে আমরা যে ব্যবসা করবো, এই ব্যবসা করাটা আমাদের জন্য অনেক কঠিন ব্যবসা। তাই বলিয়া তা আমরা এখন কি করি, আমরা বাণিজ্য করি। হ্যাঁ, তো এখন আরেকটা কথা হচ্ছে যে যেহেতু আমাদের ধনবৃদ্ধির দুইটা উপায় রয়েছে, একটা হচ্ছে বাণিজ্য, একটা হচ্ছে কৃষি। তো এই বাণিজ্য আর কৃষির মধ্যে আমরা বাণিজ্যটা করি, কিন্তু আমরা এই বাণিজ্যকে কি করেছি, সহজ স্বল্পায়ের সাধ্য করিয়াছি। অর্থাৎ আমরা এটাকে সহজ করেছি এবং স্বল্প আয়ের মাধ্যমে আমরা এটাকে অর্জন করিয়াছি। অর্থাৎ বাণিজ্য করা তো একটা পরিশ্রমের কাজ, কিন্তু আমরা বাঙালিরা কী করছি, আমরা বাঙালিকে পরিশ্রম বাদ দিয়ে হার্ডওয়ার্ক বাদ দিয়ে আমরা এটা সহজ করে ফেলছি, ইজি করে ফেলছি। কিন্তু বাণিজ্য তো কখনো ইজি হইতে পারে না। বাঙালি বাণিজ্য করবে কিন্তু পরিশ্রম করবে না, কিন্তু বাঙালি বাণিজ্য করে ধনী হবে কিন্তু সে পরিশ্রম করবে না, এই হচ্ছে তার স্বভাব। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কি বলতেছে যে অর্থাৎ বাণিজ্য ব্যবসায় যে কঠিন পরিশ্রম আবশ্যক, তাহা আমরা বর্জন করিয়াছি, মানে আমরা কঠিন পরিশ্রমটাকে ছেড়ে দিয়েছি, বাতিল করে দিয়েছি, আমরা করবো না, আসলে বর্জন করেছি। এই জন্য আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই, মানে আছে, মানে কম আছে। নাই বলতে উনি তো যেহেতু একটু মক করে কথা বলছেন, মানে একটু ব্যঙ্গ করে কথা বলছেন, তাই কথার মধ্যে একটু আক্রমণাত্মক ভাবটা একটু বেশি। তো এই জন্য উনি নাই বলতে বোঝাচ্ছেন কম আছে। আর শুধু আমরা কি নিয়ে ব্যস্ত আছি, আমরা হচ্ছে বিলাস দ্রব্য যেগুলো লাগে মানুষের কম প্রয়োজন, নানাবিধ হচ্ছে কেশ তেল, হ্যাঁ মানে চুলের তেল, তারপর হচ্ছে নানা প্রকার রোগবর্ধক ঔষধ, মানে রোগ ভালো করার বিভিন্ন রকমের রোগবর্ধকের, বুঝে নিতে হবে কিসের কথা বলা হচ্ছে, বিভিন্ন রোগবর্ধক ঔষধ, তারপর রাঙা পিতলের অলংকার, বিভিন্ন রকমের যে শোপিস বা অলংকার, নকল হীরার আংটি, বোতাম ইত্যাদি বিক্রয়ার্থ মজুদ আছে মানে আমাদের কাছে সব কিছু সংরক্ষণ করা আছে। এগুলো নিয়ে আমরা ব্যস্ত, এগুলো আমরা পড়ে থাকি। এইগুলো তো আমাদের জীবনে লাগে কম, এগুলো তো প্রয়োজনে বেসিক না, এগুলো না হলেও তো চলে, কিন্তু আমরা এইগুলা বেচা বিক্রি করা নিয়ে, নকল জিনিস বেচা বিক্রি করা নিয়ে আমরা পড়ে আসি। নিজে বানিয়ে কোনো একটা কিছু বিক্রি করব, সেটা আমরা করব না। অন্যজন বানায় রাখছে সেটা কিনে আনবো, অথবা অন্যজন বানায় রেখে দিছে সেটাকে আমরা নকল করব, এই আমরা করবো। অথেন্টিক কোনো কিছু, অর্গানিক কোনো কিছু আমরা করব, এটাতে আমরা রাজি না। আচ্ছা, আর কি বলছে, আর বলছে যে আমরা খাঁটি সোনা রূপা হীরা জহরত মানে হচ্ছে মণিমুক্তা, মানে খুব মূল্যবান পাথর টাথর, এগুলো আর কি, এগুলো আমরা রাখি না, কারণ আমাদের তো টাকার অভাব। বিশেষত আজকাল বলতে আজকাল কোন জিনিসটার নকল হয় না, আমরা সব কিছু নকল করে ফেলাই। নকলে আমরা এক নাম্বার। আমরা যদি এক নাম্বার হই, যদি কোনো একটা বিষয় যদি আমরা এক নাম্বার হই, তাহলে আমরা কোন বিষয়ে এক নাম্বার হব, আমরা নকলে এক নাম্বার হব আসলে। তো তারপর কি বলতেছে, যখনই কেহ একটু যত্ন পরিশ্রম স্বীকারপূর্বক দীর্ঘকেশী তেল প্রস্তুত করেন, মানে নিজে অনেক যত্ন করে নিজে আবিষ্কার করতেছে, কেউ একটু খুব যত্ন করে কি করলো, একটা চুল দীর্ঘকেশী মানে কি, চুল দীর্ঘ করা, চুল বড় করার একটা ভালো তেল আবিষ্কার করলো। আর তখনই আমরা অনুকরণ করে কি করি, রস্যকেশী মানে ছোট চুল বাহির করি, মানে রস্যকেশী বাহির করি বলতে ছোট চুল ছোট করার তেল আবিষ্কার করি। আসলে এই কথাটা দ্বারা উনি কী বুঝাইছে, এটা একটা মেটাফরিক লাইন। আসলে এইটা দ্বারা উনি অ্যাকচুয়ালি বুঝাইছে সেটা হচ্ছে যে কেউ যদি নিজে কষ্ট করে পরিশ্রম করে কোনো একটা কিছু উৎপাদন করে, ভালো কিছু উৎপাদন করে, সফল হয়, আমরা তার টেনে নিচে নামাই দিই। মানে আমরা অর্থাৎ হওয়া দরকার ছিল কি, ও অনেক সফল হয়েছে, অনেক ভালো কাজ করছে, ওর জায়গা থেকে অনেক ভালো হয়েছে, তাহলে আমাকে ওর থেকেও বেশি পরিশ্রম করে ওর উপরে যেতে হবে। কিন্তু না, আমরা পরিশ্রমটা ওই জায়গায় করি না। আমরা পরিশ্রমটা করি কোন জায়গায়, যে আমি নিজে বড় না হয়ে, নিজে পরিশ্রম না করে আমি পরিশ্রম করি হচ্ছে ওরে কেমনে নিচে নামানো যায়, সেটা নিয়ে আমরা বেশি পরিশ্রম করি। অত সেইটাতে পরিশ্রম না করে আমরা যদি নিজের জায়গায়, নিজের সফলতার জন্য যদি আমরা পরিশ্রম করতাম, নিজে যদি নতুন কিছু আবিষ্কার করতাম, তাহলে ভালো হইতো। তো এইটা মূলত বলা হয়েছে মূলত। আচ্ছা ঠিক আছে, আর কি করি আমরা হচ্ছে ওই দেখা যাচ্ছে কুত্তলিনের সঙ্গে কেশুলিন বিক্রয় হয়। মানে কুত্তলিনের সঙ্গে কেশুলিন বিক্রয় হয় বলতে হচ্ছে কীরকম, এই কুত্তলিন কেশুলিন হচ্ছে তখনকার যুগের বড় বড় বিখ্যাত তেলের নাম। আর এই যে একটা কথা বলছে, কুত্তলিনের সঙ্গে কেশুলিনও বিক্রি হয়, মানে কুত্তলিন বিক্রি হচ্ছে মানে কি, কুন্তলিন, সরি উচ্চারণটা কুত্তলিন না, দুঃখিত,
কুন্তলিন কুন্তলিন কুন্তলিনের সঙ্গে কেশুলিনও বিক্রি হয়। এখন এই কুন্তলিন বলতে কুন্তল মানে কেশ, মনে রাখতে হবে কুন্তল মানে কি কেশ, তার সাথে আবার কেশুলিনও বিক্রি হয়। তার মানে একাধারে আমাদের হচ্ছে ভালো তেল আমরা বিক্রি করতেছি, মানে সেই চুল বড় করার বর্ধক, চুল বর্ধনের আমরা হচ্ছে তেল বিক্রি করতেছি, আবার যে পরচুলা সেটাও আমরা বিক্রি করতেছি, দুইটাই আমরা বিক্রি করতেছি। তাহলে আমাদের পরচুলা বিক্রি না করে আমাদের তো বিক্রি করা দরকার মাথার তেল, মানে কোনটা ভালো হয়। মানে এক কথায় আমরা হচ্ছে পরিশ্রম করে অনেক বড় হব, সেটার জন্য আমরা পরিশ্রম করতেছি, আবার একইভাবে সহজে অনেক বড় লোক হব সেই কাজটাও করতেছি। তা আমার কথা হচ্ছে যে পরচুলা বলতে হচ্ছে বুঝাইছে যে ধরো কথা আমার মাথায় চুল নাই, তা আমি হঠাৎ করে আমার চুল বড় করবো, কেমনে করবো? ওই মাথায় পরচুলা লাগাই দিব। এখন মাথায় পরচুলা লাগাই যে চুল হয়, সেই চুলটাকে আমার অ্যাকচুয়াল চুল, আমার আসল চুল, সেটা নিয়ে তো বাহাদুরি করে কোনো লাভ আছে? কিন্তু আমরা ওইটা নিয়ে বাহাদুরি করি, ওইটা নিয়ে আমাদের বেশি সৌন্দর্য। কথা বোঝা গেছে? কিন্তু চুল যাতে না পড়ে সেইটার জন্য কি করতে হবে সেটা নিয়ে আমরা কাজকর্ম খুব একটা আমরা করি না আসলে। এই হচ্ছে আমাদের বাঙালির স্বভাব আর কি। আচ্ছা, আর কি বলা হচ্ছে যে বাজারে মস্তিষ্ক মানে মাথা, ব্রেইন, মস্তিষ্ক স্নিগ্ধকারী মানে শীতলকারী ওষুধ আছে, আবার মস্তিষ্ক উষ্ণকারী মানে ওষুধ আছে। তো মাথা ঠান্ডা করার যদি ওষুধ থাকে, তো মাথা গরম করার ওষুধ বাইর করা দরকার কি? কিন্তু আমাদের দুইটাই দরকার। আমরা সফল হবো, আবার ব্যর্থ হওয়ার জন্য কী করতে হবে, কারের কেমনে টাইনে নিচে নামাইতে হবে, ওইটা আমরা বের করে ফেলি। দুইটাতেই আমরা পারদর্শী, ওগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি। হ্যাঁ, আমরা এই যে আমরা একাধারে কোমল নিরীহ, এবং নিরীহ কেমনে করতে হয়, বাঙালিকে নিরীহ কেমনে বানাইতে হয়, সেইটা নিয়েও আমরা পড়ে থাকি। আচ্ছা, তারপর কি বলতেছে যে এক কথাই বলি, যত প্রকারের নকল, কপি করা এবং নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে তা সবই আমাদের আছে। আমরা ওই যে এখানে ধান্য কথাটা বলা হয়েছে, ধান্য মানে ধান, আর তন্ডুল মানে কি? খোসা ছাড়ানো যে হচ্ছে তোমার চাল, সেটাকে বলা হচ্ছে তন্ডুল, মানে হচ্ছে খোসা ছাড়ানো চাল। আমরা ধান চালের ব্যবসায়ী করি না কেন? কারণ তাতে পরিশ্রম আবশ্যক, অনেক হার্ডওয়ার্ক করা লাগবে, পরিশ্রম করা লাগবে। ওই কাজ করা যাবে না, ওই কাজ করবে গরিবেরা, গরিব বাঙালি যে তারা করবে। কিন্তু আমরা যারা ধনবান, আমরা যারা বড় লোক, আমাদের একটু পয়সা করি আছে, আমরা যদি সেই কাজটা করতাম, সেই কাজ যদি ইনভেস্ট করতাম, তাহলে সেই কাজটা আরও উন্নতি হতে পারতো। কিন্তু না, বরাবরই কৃষির কাজ করে গেল কারা? গরিবরা। আর বিদেশে কৃষিকাজ করে কারা? ধনীরা। আমরা হচ্ছে উল্টো আসলে। হ্যাঁ, আমরা ওই যেই জায়গায় মানে শ্রম দেওয়া দরকার সেটা নিয়ে আমরা আসলেই ভাবার চেষ্টা করি না। আচ্ছা, তারপর আরও একটা বিষয়, এই বিষয়টা বেশ ভালো। সেখানে কি বলছে, আমাদের অন্যতম ব্যবসার কি? পাশ বিক্রয়। এখন প্রশ্ন হচ্ছে পাশ বিক্রয় জিনিসটা কি? পাশ বিক্রয় হচ্ছে পুরুষদের শিক্ষাগত যে যোগ্যতা, সেই যোগ্যতাকে তারা পুরুষের শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে শ্বশুরের কাছ থেকে যৌতুক গ্রহণ। একটা সময় ছিল যে ছেলেরা যদি মোটামুটি একটা পাশ দেখাইতে পারে, কারণ তখনকার নারীরা তো পড়াশোনা করতো না, তো ছেলেরা মোটামুটি শিক্ষিত হলে তখনকার শিক্ষিত ছেলের একটা ডিমান্ড ছিল। এখন শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে আমরা আমাদের সেই শ্বশুরদের কাছ থেকে আমরা আবার যৌতুক গ্রহণ করি, মানে এটাকে বলা হয় পাশ বিক্রয়। মানে আমার যে ডিগ্রি, সেই ডিগ্রিতে আমি পাশ করছি, সেই পাশ করে আমরা শ্বশুরের কাছ থেকে যৌতুক গ্রহণের যে মানসিকতা, এটাকে বোঝায়। তার মানে কি বোঝানো হলো পাশ বিক্রয় মানে কি? পাশ বিক্রয় মানে হচ্ছে পুরুষেরা শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে যৌতুক গ্রহণের যে মানসিকতা, সেইটাকে বোঝানোর চেষ্টা করা হয়। আশা করি আমরা বুঝতে পারছি। তা এখন এই যে আমাদের যে পাশ বিক্রয়, তো এই পাশ বিক্রয়ের বিক্রেতার নাম কি? অবশ্যই বর, আমরা ছেলেরা। আর এখানে ক্রেতাকে অবশ্যই শ্বশুর। তাহলে বোঝাই যাচ্ছে যে এই পাশটা আমরা বিক্রি কার কাছে করতেছি? ওই শ্বশুরের কাছে। সে কিনে ফেলে তার যত সম্পদ, তার যত রাজত্ব ওই মেয়েকে নিচ্ছি, আবার মেয়ের সাথে তার যে রাজত্ব, তার সম্পদ, সেটাও নিয়ে নিচ্ছি, মানে সহজে হচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা নিজেরা কোনো কিছু করে উপার্জন করব না, আমরা 5 টাকা বিক্রি করে দিচ্ছি এই। আচ্ছা, একটি পাশের মূল্য কত জানো? বলতেছে এক একটা পাশের মূল্য হচ্ছে তার অর্ধেক রাজত্ব এবং এক রাজকুমারী, মানে ওই রাজত্বটাও নিচ্ছি, অর্ধেক রাজত্বটাও নিচ্ছি, এবং ওই রাজকুমারী মানে মেয়েটাকেও নিচ্ছি। এম এ পাশ তো হচ্ছে অমূল্য রত্ন, মানে এম এ পাশ তো ডিগ্রি আর কি, সার্টিফিকেট। তো এম এ পাশ অমূল্য রত্ন, ইহা সে যে ক্রেতার ক্রেয় নয়, মানে এটা ক্রেতার কেনা নয় আসলে।
নিতান্তই সস্তা দরে বিক্রি হইলে তার মূল্য কি? সস্তা দরে বিক্রি তার মূল্যটা হচ্ছে ওই রাজকুমারী মানে মেয়েটা তার সমুদয় শব্দের মানে কি? সমস্ত রাজত্ব, তার সমস্ত রাজত্বটা সে নিয়ে নেবে। তার মানে মোট কথা আমাদের শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে আমরা যত বেশি ছেলেরা যৌতুক গ্রহণ করব সেই মানসিকতা আমরা প্রদর্শন করি। তো যৌতুক গ্রহণ করার মানসিকতার মতো ছেলেরা, তাদের তো বলা যেতে পারে যে তারা নিজেরা কাজকর্ম না করে অন্যের সম্পদ লুণ্ঠন করার জন্য তারা বসে আছে। তাদেরকে তো আর পুরুষ বলা যায় কিনা আমার সন্দেহ আছে। যারা যৌতুক গ্রহণ করে আমি তো ওদের পুরুষের কাতায় রাখি না, ওরা তো কাপুরুষ, ওরা তো পুরুষ হতে পারে না যারা যৌতুক গ্রহণ করে আর কি সমাজে। এখন এরপরে যদি কেউ যৌতুক গ্রহণ করা ব্যক্তি আমার এই ভিডিও দেখে যদি মন খারাপ করে, কিছু করার নেই আসলে, এটা একদম সত্যি কথা। যারা শ্বশুরবাড়ি থেকে যৌতুক গ্রহণ করে উপহারের নামে, গিফটের নামে, হ্যাঁ এই যে তথাকথিত গিফট, এই গিফটের নামে, হ্যাঁ যদি সত্যি সত্যিই কেউ উপহার দেয় সেটা একদম ঠিক আছে, কিন্তু না আমাকে এইটা দিতে হবে ওইটা দিতে হবে, একটু গিফট দিবেন না মেয়ের জন্য, একটু করবেন না, মেয়েরই তো দিবেন, মেয়েই তো থাকবে, মেয়ের ভালোর জন্যই তো। ছেলে যদি ভালো হয়, জামাই যদি ভালো হয়, জামাই যদি ভালো থাকে তাহলে মেয়ে ভালো থাকবে, মেয়ের জন্য করবেন কেন? এই মেয়েরে দেখার দায়িত্ব জামাইয়েরা না? বাপ তো দেখছে, নিয়ম অনুযায়ী তো এখন স্বামী দেখবে, কিন্তু না সেই স্বামীকেও জামাইকেও গড়ে দিতে হবে বাবাকে। কেন রে ভাই? তো এত ছোট আমরা কেন হব? পুরুষ হয়ে আমরা কাপুরুষের মতো আচরণ কেন করব? তো এইরকম আচরণ থাকলে আমরা তো আর যাই হোক আমাদেরকে পুরুষ বলা যায় না, আমরা কাপুরুষই। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে যে এরপর আমরা হচ্ছে সবসময় অলস, তরলমতি, শ্রমকাতর, কোমলাঙ্গ। শ্রমকাতর মানে হচ্ছে ওই যে কাজ করতে গিয়ে আমরা কাতরাই আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে কোমলাঙ্গ, বাঙালি কিনা তাই ভাবিয়া দেখিয়াছি, সশরীরে একদম ডিরেক্ট শরীর দিয়ে পরিশ্রম করিয়া মুদ্রা লাভ করা অপেক্ষা ওল্ডফুল মানে হচ্ছে শ্বশুর আর কি, শ্বশুরের যথা সর্বোচ্চ মানে সব কিছু লুণ্ঠন করা অনেক সহজ। পরিশ্রম করে এত অর্জন করা লাগবে কেন? শ্বশুর সারা জীবন ধরে যা অর্জন করছে সেইটা হচ্ছে আমি চট করে আমার পাশ দেখায়া মেয়ের উঠাই নিয়ে চলে আসবে, ব্যাস আমার তো সব কিছু অর্জন করা হয়ে গেল। সহজে যেটা অর্জন করি সেটা কি আমাদের টিকে থাকে? রাতারাতি যেটা হয়, মানে একটা বিল্ডিংকে যদি আমি খুব দ্রুত বানানোর চেষ্টা করি, একটা বিল্ডিং বানাতে আমি যদি ধরে নিই 6 মাস লাগবে, সেই বিল্ডিংটাকে বানাচ্ছি 1 মাসে, তো সেই বিল্ডিংয়ের স্থায়িত্ব বেশি দিন হবে? অবশ্যই হবে না, কারণ ওটার তো স্থায়িত্ব করার জন্য তাকে সময় দিতে হবে, আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে। রাতারাতি যেটা হয় সেটা কখনো টিকে থাকে না, আস্তে আস্তে যেটা হয় সেটা স্থায়িত্ব পায়, অনেকদিন টিকে থাকে। তা আমরা হচ্ছে রাতারাতি জিনিসটাকে গ্রহণ করার চেষ্টা করি বেশি, কারণ আস্তে আস্তে বা একটু একটু করে অর্জন করবো ওইটা তো আমরা রাজি না, কারণ একটু একটু করে অর্জন করলে ওটা দীর্ঘদিন টিকবে এই জিনিসটা আমরা বিশ্বাস করতে চাই না। আমাদের দরকার এক্ষণ লাগবে, তো অধৈর্য ব্যক্তির সফলতা আসবে এটা তো বিশ্বাস করা যায় না। যারা ধৈর্যহীন তাদের আর যাই হোক সফলতা আসে না তাদের জীবনে, আর আসলেও ক্ষণিক অল্প সময়ের জন্য, হ্যাঁ ওটা ধোকা, ওটা মরিচিকা, হ্যাঁ ওই সফলতা জীবনের মরিচিকা, আর কিছু না। যাই হোক, তো এখন বলা হচ্ছে কৃষির কথা। আচ্ছা, কৃষির কথা নিয়ে আমরা আর এই পর্বে কথা না বলি, আমরা এই প্রবন্ধের আমরা আরও একটা পর্ব করব, সেই পর্বে আমরা বাকি অংশ আলোচনা করব। তো এই পর্বের মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা, বিশেষ করে হচ্ছে বেশ কিছু যে পয়েন্ট আকারে অনেক কিছু এখানে আলোচনা করা হয়েছে, সেই আলোচনা নিয়ে আমরা পরের পর্বে ফিরে আসছি। আজকে এখানেই রাখছি।